একজন সফল ব্যবসায়ী, দেশে বিদেশে তার ব্যবসায়ের বিস্তার। তিনি সেমস গ্লোবালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন্নেসা ইসলাম। ৩০ বছর আগে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে তিনি শুরু করেছিলেন ব্যবসা। সাফল্যের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পেয়েছেন চায়না বাংলাদেশ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড। প্রচেষ্টা আর অদম্য ইচ্ছাশক্তির বলে এই পর্যায়ে দাঁড় করিয়েছেন নিজেকে। অবদান রেখে চলেছেন বাংলাদেশের উদীয়মান অর্থনীতির বিকাশে। আজ আমরা শুনবো তার গল্পটি। কেমন আছেন আপনি? আপনাকে স্বাগতম সারা বাংলার ভেঞ্চার টু ভিক্টরির এই পর্বে। সবার আগে একটু জেনে নিতে চাই আপনার গল্পটি, আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা। আমার জন্ম বাংলাদেশে, ঢাকা শহরে বেড়ে ওঠা, এবং পড়াশোনা আমি করেছি প্রথম ঢাকা স্কুল লাইফটা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, এটা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। দেন ইডেন কলেজ, তারপর আমি ল পাস করেছিলাম অ্যান্ড একদম শেষে MBA করি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। আপনার কেরিয়ারের শুরুটা কি ব্যবসা দিয়ে হয়েছিল নাকি চাকরি, বা আসলে কিভাবে হয়েছিল সেইটা একটু জানতে চাই। আমি খুব ছোট বয়সে লেখাপড়ার পাশাপাশি কাজ করছিলাম, কারণ আমার সবসময় মনে হয়েছে যে আমাকে দ্রুত যদি কোনো জায়গায় পৌঁছাতে হয়, আমি সেই 30 বছর বয়সে গিয়ে কাজ শুরু করলে হবে না। অ্যান্ড ব্যবসায় আসার বিষয়টা না একদমই কাকতালীয়। কেন, আমি একটি কনসাল্টিং ফার্মে চাকরি করছিলাম, করতে করতে আমার একটা পর্যায়ে মনে হয়েছে এই 9টা 5টা চাকরি আমার দ্বারা হবে না। এটা কত সালে? এটা হচ্ছে 1989-এ, এবং আমার খুব 3টা 4টার মধ্যে কাজ শেষ হয়ে যেত। আমি মনে করতাম যে আমি অফিসে কেন বসে আছি। দেন আই আন্ডারস্ট্যান্ড যে আসলে আমি অন্য কিছু করতে চাই, কি করতে চাই আমি অতটা শিওর ছিলাম না। কিন্তু যারা, আমি যখন ওই প্রতিষ্ঠানে, ওরা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, একটা কনসালটেন্সি ফার্ম, আমি দেখতাম কিভাবে কাজ হয়, কি হয়। দেন আমি ঠিক ওরকম কিছু না করে আমি তখন একটা মার্কেটিং কোম্পানি খুলেছিলাম। তারপরেও করতে করতে দেখলাম আমার না ওই এক্সপেরিয়েন্সটা ছিল না, যে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি চালাতে গেলে যতটুকু আমার ডেপথ দরকার, জ্ঞান থাকা দরকার, সেটা আমার ছিল না। সো আমি চিন্তা করলাম যে এমন কিছু একটা করতে হবে যেটা বাংলাদেশে কেউ কখনো করেনি, কিন্তু প্রমোশনাল হয়তো একটা ম্যাটেরিয়ালস, টুলস, অ্যান্ড আমার কাউকে কম্পিট করতে হবে না। কারণ আমি তখন কম বয়স, আমার দুটো চয়েস ছিল, হয়তো কোথাও গিয়ে চাকরি করে ওটা নিয়ে আমার যথেষ্ট এক্সপেরিয়েন্স গেইন করে তারপর আসা। কিন্তু ওই সময় আমি যে কোনো কারণেই হোক, আমার 3 বাচ্চা নিয়ে আমার যে একটা লিভিং স্ট্যান্ডার্ড সেটা রেখে কাজ করতে গেলে আমার যে ইনকামটা দরকার ছিল সেটা আসলে চাকরি থেকে হতো না। সো আমি অনেকটা একটা চ্যালেঞ্জের মুখে ছিলাম। দেন আমি সেমস শুরু করি 1992-তে, যেটা ছিল কি ওই সময়ে কেউ হয়তো চিন্তাই করেনি, যদিও এটা অন্য দেশে খুব ভালো একটা মার্কেটিং টুলস হিসাবে ছিল। সেটা হলো ট্রেড শো অর্গানাইজ করা, পার্টিকুলার বিজনেস যেগুলো থেকে টাকা আসতে পারে, যারা যথেষ্ট সলভেন্ট এখানে আসতে পারেন, আমি তাদেরকে ফার্স্ট টার্গেট করি। এই যে আপনি বললেন যে চাকরি করতে করতে আপনার মনে হলো আপনি বিজনেস শুরু করবেন, তো আপনার পরিবার কি ব্যবসায়িক পরিবার, বা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার মাথায় বিজনেসের চিন্তাটা কিভাবে আসলো? আমার পরিবার ব্যবসায়িক আবার ব্যবসায়িক না। যেমন আমার মা বাবা দুজনেই চাকরিজীবী ছিলেন। আমার বাবা ছিলেন সায়েন্স ল্যাবরেটরিতে, মা ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে সায়েন্স ল্যাবরেটরিতে একটা স্কুল দিয়েছেন। কিন্তু আমার দাদারা ছিলেন, আমার দাদা ব্যবসায়ী। তারা, আমি দেখেছি যে সিনেমা হল ছিল, বিভিন্ন লাইনে বাস চলতো। এখন সেটা আমার মধ্যে আসার আমি আসলে তেমন কোনো কারণ দেখি না। কেন, এটা তো অনেক বড় হয়ে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, তারা এটা ছিল। আমি যেটা বুঝেছি, আমি ঠিক কোনো কনভেনশনালভাবে একই কাজ প্রতিদিন করার মানুষ না। ওই জায়গাটাই হয়তো বা আমার চাকরি আমি আর এনজয় করছিলাম না। সো আমার সেকেন্ড চয়েস কী ছিল, এমন কিছু একটা করা যেখানে আমার ইনকামটা চাকরির চেয়ে অনেক বেশি হতে পারে। অ্যান্ড সেটা কিন্তু আসলে যে কোনো ধরনের ব্যবসার বাইরে কিছু হতে পারে না। মেয়েরা তখন কি ব্যবসা করতো, বুটিকের দোকান বা এসব কিছু, ওগুলো আমাকে টানছিল না। আই ওয়ান্ট টু ডু সামথিং এলস, যেটা নাকি আমার মজা লাগবে, আমি এনজয় করব, প্যারালালি আমি নিজেকে সিকিউর করতে পারবো। যেহেতু আমি দেশের বাইরে অনেক ট্রাভেল করতাম, আমি দেখেছি যে ব্যক্তিগত পর্যায়ে মানুষ, মানে প্রাইভেট প্রতিষ্ঠানরা এক্সিবিশন করতো, এবং ওটা আমি অনেক দেখেছি। হয়তোবা
তখন আমার ভালো লেগেছে, আমি খেয়াল করেছি। সো আই টুক দ্যাট ইনিশিয়েটিভ যে আমি এটা নিয়ে একটা রিস্ক নেব। কনস্ট্রাকশন ফিল্ডে সবাই আমার পরিচিত ছিল, তো আমি ফার্স্ট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এক্সিবিশন করেছিলাম এবং প্রথমটাই ছিল সুপার হিট। এটা 92-তে আমি শুরু করি, এক্সিবিশনটা হয় 93 শুরুতে। বাংলাদেশে কম্পিউটার টেলিকমিউনিকেশন অফিস ইকুইপমেন্ট ফিল্ডে আমি আমাদের সেমসি ফার্স্ট এক্সিবিশন করেছে, নট কম্পিউটার কাউন্সিল, নট বেসিস। তেমনি রিয়েল স্টেটে আমরা যখন 99-2000 এক্সিবিশন করি, রিহাব কিন্তু তখন কোনো এক্সিবিশন করতো না। আমাদেরটা দেখে রিহাবের মনে হলো যে হ্যাঁ এক্সিবিশন করা যায় এই ক্ষেত্রে, দেন কিন্তু রিহাব আসলে এই প্ল্যাটফর্মে এসছে। সো এই দুটা জায়গাতেই কিন্তু আমাদের প্রতিষ্ঠান প্রথম এক্সিবিশন অর্গানাইজ করে যে হ্যাঁ ইট ইজ এ ভেরি গুড টুল ডু প্রমোট ইউর ওন ম্যাটেরিয়ালস, কি মানুষ সরাসরি দেখবে, জানবে তোমার প্রোডাক্টকে, যেটা অন্য দেশে কিন্তু আসলে এস্টাবলিশ। আমি এমন কিছু করিনি যেটা নাকি নতুন কিছু মার্কেটে, বাংলাদেশে হয়তো নতুন ছিল। তো সেই 92 সালে আপনি একটা এরকম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কথা চিন্তা করলেন, এটা অবশ্যই সময়ের চেয়ে এগিয়ে থাকা চিন্তা বলবো। তো সেমস নামটার প্রেক্ষাপটটা যদি একটু বলতেন, এবং আমি যতটুকু জানি সেই সময় আপনি যুক্তরাষ্ট্রীয় বিজনেসটা শুরু করেন। তো দেশের ভেতরেই একটা বিজনেস চালানো বা শুরু করাটাই যেখানে অনেক জটিল বা অনেক কঠিন মনে হতে পারে, সেখানে আপনি যুক্তরাষ্ট্রে বিজনেস শুরু করার ওই চিন্তা ভাবনা, ওই এনকারেজমেন্ট আসলে কোথা থেকে কিভাবে আসলো? আচ্ছা, ফার্স্ট অফ অল সেমস পুরোটা হলো কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস। এটা অনস্বীকার্য যে আমি যখন প্রতিষ্ঠানটা শুরু করি আমি নাম খুঁজছিলাম, তো একটা ম্যাগাজিনে আমি অনেকগুলো নাম দেখি এবং সেখান থেকে এই নামটা আমি পিক করি। এই নামটা কিন্তু আমি নিজে নিজে দিয়েছি এরকম বিষয়টা না, এবং নামটা যখন পিক করি আমি কখনো জানতাম না যে আজকে আমি এই জায়গায় অবস্থানে পৌঁছাবো, তাহলে এই নামটা আমি হয়তো নিতাম না, কারণ এই নামটা ছিল একটা সিঙ্গাপুরিয়ান কোম্পানির। ওদের সঙ্গে আমার পরবর্তীতে দেখা হয় এবং আমি কিন্তু ওদেরকে সত্যি সত্যি গল্পটা বলি যে আমি তোমাদের সামনে কোনো দিন আসবো বা আমার প্রতিষ্ঠান এই পর্যন্ত আসবে জানলে আমি নামটা পিক করতাম না, কিন্তু আমি তোমাদেরকে দেখে নামটা নিয়েছি। তার মানে আমার নিজের আসলে চিন্তাভাবনাটাও তখন এতটা পরিষ্কার ছিল না যে আমি কোথায় যাচ্ছি। দ্বিতীয়ত আমি একজন বাংলাদেশি, আমি আমার দেশকে নিয়ে অনেক অহংকারী। আমি কখনো ইউএসএ যেতাম না। আমরা যখন 2004 সালে এই সক্ষমতাটা অর্জন করি যে আমরা শুধু বাংলাদেশে নয়, আমরা অ্যাজ এ বাংলাদেশি বাইরেও এই ধরনের ট্রেড শো করার সক্ষমতা অর্জন করেছি। করতে গিয়ে আমি বাংলাদেশ ব্যাংক, তখন ছিল গ্রিনলেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সবার কাছে গিয়েছিলাম যে আমি যদি $100 আনি, যে দেশে আমি ইভেন্টটা করবো সেখানে আমার $80 নিয়ে যেতে হবে, ক্যান আই ডু দ্যাট? সবাই আমাকে বলেছে নো, উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রফেশন। সো তখন আমি বাধ্য হয়েছি এমন একটা দেশে ওই আমার অবস্থানটা তৈরি করতে যেখান থেকে অন্য দেশে আপনি টাকা নিয়ে যেতে পারবেন। সেটা ছিল কি সিঙ্গাপুর, হংকং, ইউএসএ, দুবাই তখনও এতটা প্রমিনেন্ট না। সো আমাকে অবস্থান বাঁচতে গিয়ে আমি ইউএসএকে বেছে নিয়েছি। আসলে ইউএসএ যাওয়া আমার কোনো দিন কোনো রকম উদ্দেশ্যও ছিল না। এখন যেহেতু আমরা 5-6টা দেশে এক্সিবিশন করছি, বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওই প্রয়োজনটা আমার ওই কারণেই হয়েছে যে আমি অন্য দেশে যখন কাজ করতে যাব আমার টাকাটাকে বা আমার যে ইনকামটা তার একটা বড় অংশ ইভেন্ট যে দেশে হবে সেই দেশে নিয়ে যেতে হবে। তার ফলেই আমরা ইউএসএ যেতে বাধ্য হই। না, সাধারণত তো দেখা যায় যে বিদেশি কোম্পানি বাংলাদেশে অফিস থাকে, শাখা অফিস, কিন্তু বাংলাদেশি একটা কোম্পানির বিদেশে শাখা অফিস, এটা তো নিশ্চয় আপনার জন্য একটা গর্বের জায়গা। হ্যাঁ অবশ্যই, কিন্তু আসলে শাখা অফিস হিসাবে আমাদের অফিসগুলো নেই, প্রত্যেকটা দেশেই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আমাদের লিমিটেড কোম্পানি ফর্ম করা। কিন্তু আমরা যখনই বলতে যাব আমাদের গল্পটা, তখন বলতেই হবে আমাদের জন্ম বাংলাদেশে। তারপর আমরা আমাদের, যেমন এখন চায়নাও কিন্তু আমাদের নিজস্ব অফিস আছে, ইন্ডিয়াতেও আছে, কারণ চায়না, ইন্ডিয়া এসব জায়গা থেকে আমাদের দেশে প্রচুর প্রতিষ্ঠান আসে তাদের পণ্যের বিপণনের জন্য থ্রু এক্সিবিশন। সো এসব দেশেও আমাদের অফিস আছে, কিন্তু এটা সত্যি গল্পের শুরু কিন্তু বাংলাদেশেই। সেমসের পাশাপাশি আপনি তো আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার, তো বর্তমানে মোট কতগুলি প্রতিষ্ঠান আছে আপনার আন্ডারে? আমাদের কনসালটেন্সি আমাদের আলাদাভাবে হয়, আমাদের নিজস্ব আইটি ফার্ম আছে, আমাদের আউটসোর্সিং এজেন্সি আছে, আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, যারা কিনা অন্যেরও কাজ করে। সেমস যেমন শুধু নিজের এক্সিবিশনগুলো করে, কিন্তু তার বাইরে আমাদের অঙ্গ প্রতিষ্ঠানগুলো, যেমন আপনার ওয়ার্ল্ড মার্কেটে, ইউএসএ, কানাডারও অনেক প্ল্যাটফর্ম আমরা তৈরি করে বিক্রি করেছি সরাসরি আমাদের কাস্টমারদের কাছে আইটি থেকে।
তেমনি আউটসোর্সিংয়ে বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কমার্স মিনিস্ট্রির কিছু প্রজেক্ট হচ্ছে, যেগুলোতে আমরা সরাসরি পার্টিসিপেট করে থ্রু টেন্ডার আমরা কাজ করছি ফর ট্রেড ডেভেলপমেন্ট। বিশ্বের মোট কতগুলি দেশে আপনাদের অফিস আছে? আমাদের ইউএসএ অফিস আছে, ইন্ডিয়া, চায়না, মরক্কো, ব্রাজিল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, 7টি দেশে। কিন্তু আমাদের অনেক দেশে অনেক আমাদের অঙ্গ প্রতিষ্ঠানগুলো এজেন্সি হিসাবে কাজ করছে, কারণ বিভিন্ন দেশ থেকে আমাদের কোম্পানিগুলো আসে যারা বাংলাদেশে, যাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ বা ব্রাজিল, যেসব দেশে আমরা এক্সিবিশন করি, তারা চায় তাদের প্রোডাক্টকে সেসব দেশে প্রমোট করতে। প্রত্যেকটা জায়গায় হয় আমাদের নিজস্ব অফিস আছে, অথবা আমাদের আন্ডারে কিছু অফিস আছে যারা কাজ করেন আমাদেরকে সব এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করে আমাদের এক্সিবিশনে পার্টিসিপেশন করানোর জন্য। আচ্ছা, দেশ বিদেশ মিলিয়ে আপনাদের 4টি প্রতিষ্ঠানে মোট কত কর্মী আছে এখন? প্রতিষ্ঠান আমাদের 4টি প্রতিষ্ঠান, মানে 4টি হাতে এনটিটি, কিন্তু আমাদের 7-8টি দেশে অফিস আছে এবং প্রায় 200 মতো স্টাফ সেখানে কাজ করছেন। আপনি ইতিমধ্যে আমাদেরকে বলেছেন কনস্ট্রাকশন ফার্ম সহ সরকারি কিছু প্রতিষ্ঠানের কথাও বলেছেন। কি ধরনের ইভেন্ট আপনারা আয়োজন করে থাকেন এবং আপনাদের ক্লায়েন্ট মূলত কারা? আমরা যেহেতু সেমসার থেকে যদি আপনি বলেন, আমরা তো ট্রেড শো অর্গানাইজ করি। একটা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ফিল্ড, আরটা হচ্ছে অটোমোবাইল ফিল্ড, সেখানে গাড়ি আসে, অটো কম্পোনেন্টসও আসে। আমরা মেডিকেল ইকুইপমেন্টের উপরে করছি, হেলথ ট্যুরিজমের উপরে করছি, ফুড অ্যান্ড অ্যাগ্রোর উপরে করছি, পাওয়ার সোলার এই ফিল্ডের উপরে কাজ করছি, বিল্ডিং ম্যাটেরিয়ালস। সো এক একটা এক্সিবিশন আমাদের এক একটা টপিক্সের উপরে হয়। যখন আমরা যেই টপিক্সের উপরে কাজ করি, দে আর আওয়ার টার্গেট অডিয়েন্স, ওই ধরনের ম্যাটেরিয়াল, টেকনোলজি বা কোনো প্রোডাক্ট নিয়ে যারা আসেন তারা আমাদের এক্সিবিটার হিসাবে টার্গেট। আর আমাদের ভিজিটর হিসাবে টার্গেট তারাই যারা ওটার ভোক্তা বা ক্রেতা। মানে একটা ট্রেড শোর যে প্ল্যানিংটা, যে কি নিয়ে করবেন, সেই প্ল্যানিংটাকে আপনারাই করেন? সম্পূর্ণ আমরা প্ল্যান তৈরি করি, যে নতুন একটা এক্সিবিশনের ক্ষেত্রেও আমরা প্ল্যান তৈরি করি যে হ্যাঁ, এটা বাংলাদেশ কিংবা মরক্কোতে এটার ডিমান্ড আছে, মার্কেটে ডিমান্ড থাকতে হবে। সো আমরা এটা নিয়ে প্রসিড করতে পারি। অ্যান্ড দেন আমরা এটার জন্য ফ্যাক্ট শিট তৈরি করি, কেন একটা কোম্পানি এই এক্সিবিশনে পার্টিসিপেট করবে, তাকে তো আমাদের বোঝাতে হবে। এখন সে চায়না থেকে মরক্কো যাবে কিংবা চায়না থেকে ব্রাজিল যাবে, ইটস এ লং ওয়ে। তার ট্রাভেল এক্সপেন্সেস যোগ হয়, তাকে বুথের প্রাইস দিতে হবে, থাকা খাওয়া আছে, তার প্রমোশনাল আদার কস্ট। এত বড় একটা $15,000-20,000 একটা খরচ যে করবে, কিসের জন্য? বেসড অন হোয়াট? হতে পারে তার জন্য মার্কেটটা নতুন, সেখানে আমাদের মার্কেট রিসার্চও থাকতে হয়, যে লাস্ট 10 ইয়ার্সে এই দেশটা এভাবে উঠে এসছে, তুমি যদি যাও তুমি এখানে শিওর শর্ট বিজনেস পাবা। তাকে কনভিন্স করার জন্য আমাদের কিন্তু ওই সাইডেও কাজ করতে হয়। সো আমাদেরকে ফার্স্ট টু লাস্ট একটা ট্রেড ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার, এই ধরনের প্রতিষ্ঠান যখন কাজ করে তাদেরকে আসলে পুরো রাস্তাটাই হাঁটতে হয়। তো এই ধরনের বিজনেস যদি করতে হয়, সেক্ষেত্রে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে, বা আসলে কি নির্দিষ্ট কোনো যোগ্যতার প্রয়োজন আছে কি না? নির্দিষ্ট যোগ্যতার চেয়ে দরকার নলেজ। এখন একজন MBA করে আসলো, কিন্তু তার নলেজ নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই, সে কাজ করবে, প্রতিদিন আসবে যাবে, ওরকম হলে হবে না। সো একটা লেভেল করা ছেলেও যদি ইংরেজিতে ভালো হয়, কারণ ইংরেজিতে ভালো কথাটা এই জন্য বলছি যে সব কিছুই তো আসলে ইন্টারনেটে ইংলিশে, তো তার নলেজ গ্যাদার করার জন্য ওটা আগে আসলে একটা ক্রাইটেরিয়া মিনিমাম। অ্যান্ড দেন তার আসলে জানার আগ্রহ থাকতে হবে, কারণ প্রতিদিন এটা চেঞ্জ হয়, প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আমি যখন মার্কেটের উত্থান এবং পতন ওটা যদি না দেখি, আমি ওখানে ফেল করব। সুতরাং আসলে শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি দরকার যে ক্রিয়েটিভিটি, নিজস্ব ব্যক্তিগত নলেজ অ্যান্ড জানার আগ্রহ। ব্যবসায় যখন শুরু করলেন তখন কি আপনি বিনিয়োগ পেয়েছিলেন, বা এই ধরনের ব্যবসা যদি কেউ করতে চায় সেক্ষেত্রে ব্যাংক লোন পাওয়ার সুবিধা কেমন? প্রথমত আমি কোনো বিনিয়োগ পাইনি, কারণ আসলে যখন শুরু করেছি তখন কারোর নলেজই ছিল না যে এই সমস্ত কিছু একটা দেশে হতে পারে। তো আমি তো ফার্স্ট ইভেন্ট শুরু করি শেরাটনে, আমার বুকিংটা নেওয়ার সময় কেউ কোনো অ্যাডভান্স চায়নি। আমার বিনিয়োগ বোধহয় ছিল শুধু ট্রেড লাইসেন্স আর কিছু কাগজপত্র, ছোট্ট একটা জায়গা। আজকে যেই সেমস দেখছেন সেরকম ছিল না, এটা একটা ছোট্ট 500 স্কোয়ার ফিটের রুম ছিল। আর এমনিতে আমি অন্য কোনো দিক থেকে আসলে মনে করি না আর কোনো ম্যাজিক আছে। আর এখনও যদি কেউ শুরু করতে চায়, আমাদের এই বিজনেসটায় আমরা 100% আসলে অ্যাডভান্স নিয়ে নিই। সুতরাং এই বিজনেসটা যদি কেউ সিনসিয়ারলি করতে চায়, তেমন একটা
তাদের Security money। লোনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি তো একজন পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী, সেই সঙ্গে আপনি দেশি বিদেশি অনেকগুলো ব্যবসায়ী সংগঠনেরও পরিচালক বা সদস্য হিসেবে আছেন। আমি পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী, এটা একটু ভুল হচ্ছে এই জন্য যে বাংলাদেশে ফার্স্ট টাইম আমাকে চায়না এম্বাসি পুরস্কার দিল, মানে একটা রিকগনাইজ করলো। আর সফল কিনা আমি জানি না ব্যবসায়ী হিসাবে, তবে এটুকু বলবো যে দুজন প্রতিষ্ঠানের আমি এবং আমি ছাড়া দুজন ছিলাম, আজকে 200 জনে এসছি, হ্যাঁ সেটা এক ধরনের সফলতা। আর নারী হিসেবে কি কোনো বাধার মুখোমুখি হয়েছেন কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে, বা কোন ধরনের অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ শুধুমাত্র আপনার জেন্ডারগত কারণে ছিল? আমি শুনি অনেকেই প্রবলেম ফেস করে এবং আমি সেটা রিকগনাইজও করি। এটা হয়তো আমার গুড লাক। আমরা যখন শুরু করি 92-তে, কিংবা আমি যে স্কুলে লেখাপড়া করেছি, কিংবা হয়তো সবাই পরিচিত ছিল, আমি এই জায়গাটায় খুব বেশি সমস্যা কখনো ফেস করিনি। একটা করেছি যে আমার সেমসের বাইরে অন্য ধরনের বিজনেসগুলোতে আমি সমস্যা ফেস করেছি। কেমন? যেখানে হয়তো আমার পাওয়ার কথা সেখানে পুরুষরাই অগ্রাধিকার পেয়েছেন, আমাকে কোথাও হ্যারাস্ট হতে হয়নি, কিন্তু মানুষের একটা সেট কনসেপ্ট একটা মহিলা দ্বারা আর কি সম্ভব, এখনও এটা আমি পরোক্ষভাবে ফেস করি। আমার বাংলাদেশের যারা প্রতিষ্ঠানে আছেন, আমার আন্ডারে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় আমি এটা দেখেছি যে একটা কাজ হুট করে ফেলে, ভুল হওয়ার পরে এসে আমাকে সরি বলছে। আমি জানি কেন করে ফেলেছে, কারণ সে অতটুকু আত্মবিশ্বাসী ছিল এই মহিলার দ্বারা আর কি সম্ভব, এটা তো আমিই করব। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং তরুণদের জন্য আপনার কোনো পরামর্শ থাকলে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমরা যারা এখন একদম উপরের শ্রেণীতে আছি তারা যদি না থাকলেও যেন প্রতিষ্ঠানটি তার মতো করে চলতে পারে এবং এটার এক্সিস্টেন্সটা যেন অনেক দিন থাকে এই পৃথিবীতে। আর একটাই পরামর্শ যে আমরা বা আমি 32-33 বছর এই জায়গায় এসেছি, তুমি কেন 2 বছরে এই জায়গায় যাওয়ার স্বপ্ন দেখো? কারণ একটা মই দিয়ে বেয়ে উঠতে হলে না একটা সার্টেন টাইম লাগে। আমার মগজের ধারণ ক্ষমতাটার জন্য একটা সার্টেন টাইম লাগে। এটা কখনো 32 বছরের জিনিসটা এখন এই টেকনোলজি অ্যান্ড আদার কারণে তুমি 15 বা 20 বছরে অ্যাচিভ করতে পারো, 2 বছরে কোনোভাবেই পারো না। সুতরাং শ্রম, নিষ্ঠা, নিজের জ্ঞানটা আগে অর্জন করো। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।